হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্পের শেষে। চলো শুরু করা যাক। বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই, কিন্তু সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিতেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই অজপাড়া গায়ে ফুটবল খেলার লোভে আসতাম না। জায়গাটা যে এমন পাণ্ডববর্জিত দেশ তাই বা কে জানত। খবরের কাগজে নসিপুরের নরেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল। ভবেশ আমাদের দি আনবিটেন ইলেভেনের অত্যন্ত উৎসাহী কর্মঠ সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি 8 আনার নিচে থাকলে সে চোখ বুজে একটা চিঠি ছেড়ে দেবেই, তা সে খেলা যেখানেই হোক না কেন। আনবিটেন ইলেভেন তার 6 মাসের পরমাইতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি। সেদিক দিয়ে আমাদের রেকর্ড আনবিটেন সত্যি। চাঁদা দেওয়া ও এক একবার করে মাঠে নামাই সার। কিন্তু ভবেশের উৎসাহ তাতে দমবার নয়। গোড়ার দিকে কলকাতার একটু আধটু নাম করা শিল্ড বা কাপেই নামতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে, এ কথা স্বীকার করা ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও তা থামেনি। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছনে বাড়ি পর্যন্ত এসেছে, এ আমার নিজের চক্ষে দেখা। আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না, কিন্তু ভালো খেললেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে, নসিপুর তার বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে 1 পা গেলেই তাদের ক্লাব বা খেলার মাঠ। আমাদের কোনো কষ্টই হবে না। স্টেশনে তারা লোকও রাখবেন। লোক বলতে স্টেশন মাস্টার, ও 1 পা বলতে ঘটোৎকচের পা, সেটুকু তারা উজ্জ্ব রেখেছিলেন। অবিশ্রান্ত বৃষ্টির ভেতর 3টে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে যখন নসিপুরে নামলাম, তখন প্রথমে তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝে থামাতে আমরা ভুল করে নেমে পড়েছি। এ আবার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিকটা লাল কাকরও তো বিছানো থাকে। হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বললে, না রে, স্টেশনই বটে, দেখছিস না 2-1টা কাকর পড়ে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাকর দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম। বৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছও দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইনপোস্ট। বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু হেলে পড়েছে। সাইনপোস্টের পর দূরে একটা ঘর, এবং তার ভেতরে একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেক দিয়ে রাস্তা জিজ্ঞাসা করলাম। তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন মনে হলো। ওটা যে খাল মশাই, যাব কি করে নৌকা না হলে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন, খাল নয়, ওটাই রাস্তা, বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তা
ও কাদা ঠেলে ক্রোশ দু এক গেলে নসিপুর গ্রাম পাওয়া যাবে, যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকেই বাড়ি ফিরে যাবার জন্য ব্যাকুল দেখা গেল, কিন্তু ভবেশ ছাড়বার পাত্র নয়। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডটা না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না। কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করল। বাড়ি তো ফিরবে, কিন্তু যাবে কি হেঁটে? সত্যিই তো খোঁজ নিয়ে জানা গেল রাত্রির 8টার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ান্তর না দেখে আমাদের ভবেশের কথায় রাজি হতে হলো। নসিপুরে কেমন করে পৌঁছালাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো ও রাগবির মাঝামাঝি কী ধরনের ফুটবল খেলা হলো তা আর বর্ণনায় কাজ নেই। নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথায় এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম। খেলাধুলার নয়, খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাঁতরেই তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটা অতিরিক্ত গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এর ভেতর বসন্তর আবার একটু জ্বর ভাবও দেখা গিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য নয়, কারণ ধাক্কাটা তার উপর দিয়েই একটু বেশি গেছে। সে ছিল গোলকিপার। জ্বর অবস্থায় বসন্তকে এই জলের ভেতর তো যেতে দেওয়া যায় না। বসন্তর সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন এই 4 জন রাতটার মতো নসিপুরেই কাটিয়ে দেব ঠিক করলাম। ঠিক তো করলাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা নগেনবাবু স্বয়ং। শুনে একটু অবাক অনেকে হবে, সন্দেহ নেই, আমরাও হয়েছিলাম। কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজের নামটা বেঁচে থাকতে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কে কী করবে বলা তো যায় না। শিল্ড তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তখন মেমোরিয়ালটা 2 দিন আগে থাকতে হলে কার কি বলবার আছে। যাই হোক, নগেনবাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করেও সুবিধে মতো একটা থাকার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব। পাড়ার অপর বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হলো। নসিপুরে আরও একটি পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম বজ্রমোহন কাপ বলে আরেকটি ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা এবং কাঁচকলার মতো মধুর সম্পর্ক। এখানকার খেলুড়েদের তারা স্থান কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি। এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটিমাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটিমাত্র পাকা দোতলা বাড়ি সকলের চোখে পড়েছে। একটু ভগ্ন দশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেললে, এ বাড়িটার খোঁজ তো করেননি মশাই? ওদেরও একটা শিল্ড বা কাপ আছে নাকি? নগেনবাবু হনহন করে হাঁটতে হাঁটতে বললেন, না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। তাকে একরকম জোর করে থামিয়ে বললাম, কেন মশাই, দোষটা কিসের? একজন বিদেশি লোক জ্বরে পড়েছে শুনলেও এই বৃষ্টি বাদলার রাতে আশ্রয় দেবে না এমন চামার কেউ আছে নাকি? নগেনবাবু একটু রেগেই বললেন, আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, তাদেরই ওখানে থাকতে দিইনি, আপনারা তো মোটে 8 গোল।
সামান্য 4টে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে? এ বড় অন্যায় কথা। সুরেন একটু ক্ষুণ্ণ স্বরে বললে, একটু চেষ্টা করলে আর 4টে গোল কি আমরা খেতেই পারতাম না? আরে না মশাই, সেই কথা নয়, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোভ ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতেই। একবার জিজ্ঞেস করলে দোষ কি, এই আমাদের বক্তব্য। নগেনবাবু চটে উঠে বললেন, কাকে জিজ্ঞেস করবেন মশাই? ও বাড়িতে কেউ থাকে? থাকে না? তাহলে তো আরও ভালো, একটা দরজা খোলা পেলেই হবে। নেহাত তালা ভাঙতেই হয় তো দামটা না হয় দিয়েই দেব। নগেনবাবু আমাদের বিমূঢ় করে দিয়ে বললেন, তালা নেই মশাই, দরজা সব খোলা। দরজা খোলা? বাড়িতে কেউ নেই, তবু এই বৃষ্টির ভেতর আমাদের ঘুরিয়ে মারছেন? ঘুরিয়ে মারছি না, আপনাদের মারবার ইচ্ছা নেই বলেই তো ঘোরাচ্ছি। উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করে খোলে। সেই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বললে, ভুতুরে বাড়ি নাকি মশাই? নগেনবাবু মুখে কিছু না বলে একটু শিউরিয়ে উঠলেন। ভবে শেষে উঠে বললে, এতক্ষণ বলতে হয়? ভূত পেলে কি এদেশে মানুষের আশ্রয় খুঁজি? নগেনবাবু গম্ভীর হয়ে উঠলেন অত্যন্ত। ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির বাইরে থাকাও বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম। শুধু একটা হ্যারিকেন, কটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারেন। নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা নাছোড়বান্দা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এ ভুতুরে বাড়িতে রাত্রিবেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে নিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউরির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে। ঘুটঘুটে অন্ধকারে পাড়াগাঁয়ের পথে একটা আলোর রেখা দূরে থাক, একটা জোনাকিরও দেখা নেই। অনেক দিন বিনা ব্যবহারে পড়ে থাকার দরুন বাড়িটা থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ দেউরির তলাতেই পাচ্ছিলাম। গায়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায় তাতে আশ্চর্য হবার কিছু নেই। বাড়িটা একেবারে গ্রামের এক টেড়ে, ধারে কাছে একটা বসতি নেই। দিনের বেলা বাড়ির যে চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকের ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি। ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলার শূন্য ফোকর দিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে বাড়িটার চেহারা সত্যিই কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছিলাম। ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতে সত্যি খুশিই হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়েই যেভাবে পড়িমড়ি করে দৌড় দিল তা একটা দেখবার জিনিস। নিজেরাই বিছানাপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকে গুটি কয়েক ঘর ঠিক আছে। সিঁড়ির সামনের প্রথম ঘরটিই বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুরে বলল, কই বাপু ভূত, অতিথি সজ্জন এলো, একটু সাড়া দাও। আমরা সকলে তার কথার সুরে শুধু নয়, সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারেও হেসে উঠলাম। ভবেশের কথা শেষ হতে না হতেই উধারের কোন ঘর থেকে লম্বা টানা ক্যাচ করে একটা শব্দ হলো। ভাঙা পুরানো কোনো জালনার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়ই, তবু শব্দটা ঠিক জুৎসই ও যথাসময়ে হয়েছে বলতে হবে। ভবে শেষে বলল,
বেশ বেশ, এই তো ভদ্রতা। নসিপুর গ্রামে মানুষের চেয়ে ভূত ভালো। সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্যই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ। একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম। শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধহয় একটু অপ্রসন্নভাবে বললে, ঠাট্টা তামাশা আর ভালো লাগছে না বাপু, বিছানা টিছানা একটা করতে হয় তো এখন। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমি ও ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি। ভবেশ বললে, সাড়া দিচ্ছেন যখন সশরীরে একবার দেখা দেন কি না দেখাই যাক না। পাশের ঘরটা আকারে ছোট, দেওয়াল থেকে নোনা ধরা চুনবালি খসে পড়ে ও পুরান কাঠকাঠরার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনেই অমন চমকে উঠব ভাবিনি। বাতিটা ছিল ভবেশের হাতে পেছনে। দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো ফ্যাস করে একটা আওয়াজ শুনে সত্যি শিউরে উঠলাম নিজের অনিচ্ছায়। পিছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছিল। বাতিটা নিয়ে এগিয়ে এসে বললে, শুধু তোমার বাণী নয় বন্ধু, একটু দর্শনও দিও, কই তিনি। এবার তাকে দেখা গেল চাক্ষুষ। দেখে ভয় পাওয়ারই কথা। অত বড় এবং অমন মিশকালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে জানা ছিল না। তিনি তার বহুদিনের দখলি সত্ত্বের উপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জলজলে চোখে গায়ের লোম ফুলিয়ে এমন দন্তবিকাশ করেছিলেন। ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বললে, এটা কি ভালো হলো প্রভু? এত আশ্বাস দিয়ে শেষকালে বেড়াল রূপ ধারণ করলেন। আপনার নিজ মূর্তি কই? বিড়ালটা আর একবার ফ্যাস করে উঠল। উত্তরেও আমরা হেসে উঠলাম। পেছনের ঘর থেকে বসন্তের বিরক্ত গলা শোনা গেল, আমার বাতিটা নিয়ে গেলি কোথায়? অন্ধকারেই থাকবো নাকি? সে ঘরে ফিরে ভবে শেষে বললে, তোর কি ভয় করছে নাকি, না জ্বরের লক্ষণ? বসন্ত আরও যেন বিরক্ত হয়ে বললে, ভয়টয় জানি না বাপু, আমার ভালো লাগছে না। খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা বার করেছ। আমরা সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত। খাবার দাবার নগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আর একটায় তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিন বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমোবার জন্য শুতে কেউ তেমন ব্যাকুল নয় দেখা গেল। রাত্রের সঙ্গে বৃষ্টির বেগও ক্রমশ যেন বাড়তে লাগলো। সেই সঙ্গে পুরানো বাড়ির দরজা জালনার নানা রকম আওয়াজ ক্ষণে ক্ষণে। তাস খেলাটা তার মাঝে কিছুতেই যেন জমল না। এক সময়ে সবাই তাস ফেলে দিলাম। সুরেন বললে, এবার শুয়ে পড়লে হয়। আমরা সবাই সায় দিলাম, কিন্তু কারোর ওঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বললে, সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছ তো? কী রকম আওয়াজটা হচ্ছে শুনছ? কে বলবে যে ও ঘরে একটা কাঠের পা ঠকঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম, এই প্রথম নয়, এর আগেও অনেকবার, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলেনি। ভবেশ আবার বলল, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ না হতেই উদয় বললে, তা না হয় হলো, কিন্তু অমন আওয়াজটাই বা কিসের? ও তো আর জানলা নাড়ার শব্দ নয়। আমরা পরস্পরের মুখে চাওয়াচাই করলাম একবার। সকলেই একটু যেন হতভম্ব। হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে আমরাও উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও কিছু নেই তো। ভবে শেষে উঠল, আমাদেরও ভয় ধরল নাকি?
তার হাসিটা খুব আন্তরিক শোনালো না। উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম। একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি? এবার ভবেশই বলল, কিন্তু বিড়ালটা কোথায় গেল? ওইখানেই দেখেছিলাম না? তাও তো ঠিক, বিড়ালটাকে তো এইখানেই দেখা গেছিল। এই কাপড়টাকে ভুল করে নি তো? না, তাও সম্ভব নয়। স্পষ্ট তাকে দেখেছি, রাগের ফোঁসফোঁসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বিড়াল কি তোমার জন্য এতক্ষণ বসে আছে? সে কখন সরে পড়েছে? কিন্তু কোথা দিয়ে? এ ঘরের একটিমাত্র জানলা, তাও বন্ধ। উধারের দরজায় খিল দেওয়া তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়েই পালিয়েছে হয়তো। মুখে বললেও মনের খটকা গেল না। আমাদের ঘর দিয়ে কোনো বিড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয়। একেবারে দরজার সামনেই আমরা তাসের আসর পেতে বসেছিলাম। একটা ধুমসো মিশকালো বেড়াল পেরিয়ে গেলে জানতে পারবো না? এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বললে, থাকগে, বিড়ালের অন্তর্ধন তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে হবে না আর। তার মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের সকলের শিরদাঁড়া বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। উধারের ঘরে বসন্তের সে কি আতঙ্কের চিৎকার! উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি। সবাই ছুটে এ ঘরে এলাম। বসন্ত ছাইয়ের মতো মুখ করে উঠে বসেছে। তার কপাল মুখ অসম্ভব রকম ঘেমে উঠেছে। হয়েছে কি? কি হলো? বসন্ত হাঁপাবে না কথা বলবে? অনেক কষ্টে থেমে থেমে যা বললে, তার মর্ম এই যে তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। জ্বরের ঘোরে তুই দুঃস্বপ্ন দেখেছিস। বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বললে, না না, আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি। মুখের উপর টের পেয়েছি অনেকক্ষণ, তারপর চিৎকার করেছি। তোরা ওরকম করে চলে যাসনি। ভবেশ হাসবার চেষ্টা করে বললে, আচ্ছা আচ্ছা, তাই হবে। এমন ভয় কাতুরে ছেলেও দেখিনি। আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বললে, এক্ষুনি শুয়ে কি দরকার? জেগে একটু গল্প করা যাক না? ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারুর সে কথায় আপত্তি দেখা গেল না। ভবেশেরও না। বেশ তো, ভবেশ বললে, কিসের গল্প হবে? বল সুরেন, একটা ভূতের গল্পই বল, এ বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বললে, না না, যা, তুই একেবারে ভিতর একশেষ। বল সুরেন। সুরেন ম্লানভাবে একটু হেসে বললে, বলবো তাহলে? শোনো, আনবিটেন 11 বলে এক টিম গেছিল নসিপুরে। আমরা সবাই একটু হাসলাম। ভবেশ বললে, আহা, বলতেই দাও ওকে। সুরেন বলতে শুরু করলে, আমাদের নসিপুর আসা ও তারপরের ঘটনার সে যা বর্ণনা দিলে, তাতে অন্য সময় হলে হাসিই পেত নিশ্চয়ই, কিন্তু ঘরে এখন সারা শব্দ বিশেষ নেই। গল্প শেষে ভুতুরে বাড়ি পর্যন্ত এসে পৌঁছলো। সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বললে, ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ, আরও নানা রকম বিদঘুটে আওয়াজ। ঘরে লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কেউ সেই গল্পে বিশ্বাস করে না। গল্প যে বলছে, সে হঠাৎ একটা তাস নিয়ে ওপরের দিকে ছুঁড়ে দিয়ে বললে, অশরীরী কেউ এখানে থাকো তো এ তাস বাতাসে মিলিয়ে যাক। হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বললে, আরে, তাসটা পড়ল কোথায়? সুরেন
সত্যি সত্যি গল্পের সঙ্গে সঙ্গে একটা তাস উপরে ছুঁড়ে দিল। ভবেশ তাচ্ছিল্যের সুরে বলবার চেষ্টা করলে, পড়েছে কোথাও এদিকে। এদিকে কোথায়? উদয়ের গলার স্বর তীক্ষ্ণ। ওদিকে তো খালি মেঝে, এ ঘরে তো জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি তবু উঠে বসন্তের বিছানার আশপাশ সমস্ত ভালো করে খুঁজলাম। অন্য সবাইও তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ গম্ভীর। শুধু বসন্তের নয়, আমাদেরও কপালে ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত রেগে উঠে বললে, কি তোমরা যা তা করছো? পাগল হলে নাকি সবাই? নাও সুরেন, গল্প বলো। শুকনো পাংশু মুখে আবার যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নেই। সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস তুলে নিয়ে তারপর বললে, আগের তাসটা উড়ে গেল। ভবেশ শুধু বললে, এবার একটা তাস নিয়ে গল্পের কথক বললে, উড়ে যাওয়াটা প্রমাণ নয়। সুরেনের স্বর অত্যন্ত অস্ফুট। এবারের তাস থেকে একটা মস্ত কালো বিড়াল বেরিয়ে, বসন্তের চিৎকার বুঝি সকলের ওপর শোনা গেল। তার বিছানায় ঠিক পায়ের কাছে। না, সেবার আমরা অক্ষত দেহেই তার পরদিন কলকাতায় ফিরেছিলাম। শুধু বসন্তর জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে। বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন। শেষ হলো আজকের গল্প পাঠ। যদি গল্প পাঠ ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।